আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক, ইমামদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ওয়াকফ আইন নিয়ে আলোচনার সম্ভাবনা। বৈঠকে থাকার কথা নাখোদা মসজিদের ইমামের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়ার কথা ইমামদের। বৈঠকে থাকার কথা মুয়াজ্জিমদেরও। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকার কথা ফেরহাদ হাকিমেরও। সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঢেউ, প্রতিবাদ, বিক্ষোভ, অশান্তির খবর। এবং এই আবহে আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক, ইমামদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে আলোচনার সম্ভাবনা। বৈঠকে থাকার কথা নাখোদা মসজিদের ইমামের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়ার কথা ইমামদের। বৈঠকে থাকার কথা মুয়াজ্জিমদেরও। কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আজকের এই মিটিং, আজকের এই সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি, তবে এই বৈঠক ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে সেই বৈঠক বেশ কিছুদিন আগে থেকেই ঠিক করা ছিল। তবে তারপরে রাজ্যের সাম্প্রতিককালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির হিসাবে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি বার্তা দেন সেদিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকছে। এবং ইমাম মুয়াজ্জিনদের যে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার দিক থেকে বলা যেতে পারে যে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বৈঠকের দিক থেকে আজকে ইমাম মুয়াজ্জিমরাও তাকিয়ে আছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ অভিজিৎ। ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ। খুলছে দোকানপাট, চলছে কেনাকাটা। কিছু দোকান যদিও এখনো বন্ধ রয়েছে। বাংলা নববর্ষে হালখাতা করতে না পারায় অনেকের মনেই আক্ষেপ। এদিকে লুটপাট, ভাঙচুর নিয়ে অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় লম্বা লাইন। অনেকে চাইছেন ধৃতদের সঙ্গে দেখা করতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ। মঙ্গলবার দোকানপাট খোলে, কেনাকাটাও হয়। শামশেরগঞ্জের ডাকবাংলো মোড়, শিব মন্দির বাজারে চেনা ছবি। ধুলিয়ানও এদিন অনেকটাই স্বাভাবিক। দোকানপাট খোলে, বাজারের সামনে পুলিশি পাহারা, যারা ভরসা যোগাচ্ছে স্থানীয়দের। পরিস্থিতি ঠিক আছে এখন, আর কোনো অসুবিধা নাই, এখন সব নর্মাল হয়ে গেছে। কোনো ভয় ভীতি কিছু এখন কোনো ভয় নাই। শামশেরগঞ্জের কোথাও কোথাও এখনো দোকান বন্ধ। এই সব এলাকায় মাইকিং করে পুলিশ। নববর্ষের দিনে হালখাতা করতে না পারায় অনেকের মনে আক্ষেপ। পয়লা বৈশাখে আমরা সুস্থ হয়ে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্থায়ীভাবে খুলেনি, দু চারটা খুলেছে, আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। ধীরে ধীরে আতঙ্ক কাটছে, ফিরছে চেনা ছন্দ। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন। এদিন শামশেরগঞ্জের থানার সামনে সকাল থেকে লম্বা লাইন। অনেকেই অভিযোগ জানাতে যান, কিংবা তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে, জানান পুলিশকে। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে করে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম। বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? চাঁদের মোড়ের দিকে। এই শামশেরগঞ্জ থানায় দুরকম ছবি। কেউ অভিযোগ জানাতে যান, কেউ কেউ আবার অশান্তির ঘটনায় ধৃতদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল। 5:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। বাড়ি যাওয়ার সময় ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল, একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। ওয়াকফ আইনের প্রতিবাদ। গত শুক্র এবং শনিবার গরম হয়ে ওঠে ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ। ভাঙচুর, আগুন, লুটপাট, মৃত্যু, কিছুই বাদ যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, নামে কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। এর জেরে আরেক বিপত্তি। অনেক এটিএম থেকেই টাকা তোলা যাচ্ছে না। ডিজিটাল লেনদেনও বন্ধ। অনেক এটিএমে টাকা ফুরিয়েছে, কিন্তু অশান্তির জেরে টাকা ভরা যায়নি। নেটও তো কাজ করছে না, নেট বন্ধ আছে। এটিএম বর্ষা, এটিএম এ ঢুকে কিছু পাচ্ছেন? কিচ্ছু পাচ্ছি না, শব্দ বন্ধ। কতগুলো এটিএম ঘুরলেন? প্রায় 3টে মতো হলো, 3-4টে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অসিত দাস এবং কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।
রামপুকুরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, কদম্বগাছির কাঠালিয়ায় মাফিয়ার দৌরাত্ম্য, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, প্রায় 7 বিঘা জমির মাটি কাটার অভিযোগ। আরো জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, কাঠালিয়া এলাকায় সেখানে দিনে রাতে অবৈধভাবে সেখানে মাটি কাটা চলছে এবং সেই মাটি কাটার ফলে গ্রামীণ যে রাস্তা, সেই রাস্তার দফারফা, অর্থাৎ ঢালাই রাস্তা ফাটল ধরছে, পিচ রাস্তা সেখানে পিচ উঠে যাচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ এলাকার মানুষ। এবং বারংবার তারা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাও হচ্ছে না। এবং এই মাটির, অর্থাৎ যেখান থেকে মাটি কাটা হচ্ছে সেখানে প্রায় 50টির বেশি গাছ কাটা হয়েছে এবং রাতের অন্ধকারে গাছ কাটা হয়েছে। অন্যদিকে যে জায়গায় মাটি কাটছে সেখানে প্রায় 50 ফুট ডিপ করে মাটি কাটা হচ্ছে, ফলে পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তে ধস নামার একটা আশঙ্কা রয়েছে এবং বারংবার এলাকার মানুষ সোচ্চার রয়েছেন, কিন্তু তারা এতটাই প্রভাবশালী। একদম দেখো, এতটাই তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু এই মাটি পাচার করছেন, ফলে তাদের কেউ বলার নেই, বললেই বাড়ি গিয়ে হুমকি, খুনের হুমকি দিচ্ছে, এমনটা অভিযোগ এলাকার মানুষের। ফলে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এলাকার মানুষ চায় যে মাটি কাটা অন্তত বন্ধ না হলে এলাকায় ধসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিন্তু যে মাটি মাফিয়ারা মাটি কাটছেন তারাও কিন্তু অনেকটাই প্রভাবশালী, ফলে পুলিশ প্রশাসন তাদের কথা শুনছে না, এমনটাও এলাকার মানুষের অভিযোগ। ফলে যা নিয়ে এটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এই কদমগাছির কাঠালিয়া এলাকায়। মিমি, ধন্যবাদ জিয়াউল। 5 বিঘা জমি যে খাতটা খোলা হয়েছে, এই খাত খোলার পরিপ্রেক্ষিতে গ্রামের রাস্তাঘাট তো সব ধস নেমে যাচ্ছে, প্লাস রাস্তাঘাটের কথা বলতে গেলে প্রাণে মারার হুমকি দিচ্ছে, জরিমানা করার হুমকি দিচ্ছে। গ্রামবাসী তার জন্য ভয়তে মুখ খুলছে না, স্কুল কলেজের বাচ্চা কাচ্চারা ভয়তে স্কুলে যেতে পারছে না, গাড়ির এত চাপ। এই মাটির ব্যবসা 2 নম্বরই ব্যবসা, এতে টাকা বেশি, এতে আয় হচ্ছে। তারা রাতারাত্রিরে পকেট ভরছে, সাধারণ মানুষের মানে রাস্তাঘাট ক্ষতি করে পকেট ভরছে, কিন্তু সাধারণ মানুষ কিছু কিছু কাউকে 2-500 খাইয়ে দিচ্ছে, তারা আর মুখ খুলছে না, তারা আরো শক্তিশালী হচ্ছে দিনকার দিন। রাতারাতি নদী চুরি হয়ে যাচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির পাহাড়পুরে নদী ভরাটের অভিযোগ, ধরধরা নদী বুঝিয়ে চড়া দামে বিক্রি করছে মাটি মাফিয়ারা। কোর্টের স্থায়ী ভবন নির্মাণে জমির দাম বেড়েছে। এলাকার মানুষ কি অভিযোগ করছেন বাসিন্দারা, শুনবো। এই নদী এরকম করে প্রশাসন বুঝিয়ে দিচ্ছে নদীকে, এবার তো জমি করে না, মাফিয়া জমি দখল করে, মানে প্রশাসন কি দেখার উচিত কি অনুচিত? নদীকে বন্ধ করে দিয়ে জমি বিক্রি করতেছে। এখন কি যাবো, প্রশাসন যেটা করবে সেটাই আমরা ভালো যাবো। এখানে আমরা দীর্ঘদিন ধরে আছি, এখানে আমরা ব্যবসা করি, এখানে আমাদের গোডাউন আছে এখানে। তো এই কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এখানে যেমন এই জমিতে কিছু লোক নেমে নাপযোগ চলছিল, তো হতেই পারেন জমি বেচা কেনা হতেই পারে, কিন্তু এখন দেখছি আমরা হঠাৎ করে নদীটাকে ব্লক করে দিয়ে মাটি মুটি দিয়ে এটাকে নদীটা ব্লক করে দিয়ে প্রশাসনকে আমরা কিছু করবো এই ব্যাপারটা, যেহেতু আমাদেরও নজরে এই জিনিসটা এসছে, আর গোটা গ্রামবাসীরাই এটা দিয়ে একটা মানে বর্ষাকালে এটা দিয়ে ক্ষতি একটা হবে গ্রামেরই। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, রাতারাতি নদীর উপর মাটি দিয়ে নদী ভরাট করে ফেলা হচ্ছে, তারপর সেই জমি বিক্রি হচ্ছে, এটা তো আর 1-2 ঘন্টার কাজ নয়। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এটা সম্ভব হচ্ছে? স্থানীয়দের যেটা দাবি যে গত কয়েক বছর ধরেই কিন্তু এই কাজ চলছে, তার ফলে কিন্তু ধরধরা নদী আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে জমিদার পাড়া এলাকা। যদি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকা, যার পাশেই কিন্তু রয়েছে কলকাতা সার্কিট বেঞ্চের নবনির্মিত যে ভবন, স্থায়ী ভবন, যেটা নির্মাণ কাজ চলছে, তার ঠিক পাশেই কিন্তু এই ঘটনা ঘটছে। যেটা বলা হচ্ছে যে এই নদী ভরাট করে জমি মাফিয়াদের একটা অংশ কিন্তু সেই জমি প্লট করে বিক্রি করে দিচ্ছে। এই মুহূর্তে সার্কিট বেঞ্চ যেহেতু তৈরি হচ্ছে ওখানে স্থায়ী ভবন, সেই কারণে জমির দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু মাফিয়ারা কিন্তু এখন নদীটাকেও ছাড়ছে না এবং নদী ক্রমশ ভরাট করে নিয়ে সেই জমি প্লট করে 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 সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যেখানটায় জলের দরে একসময় বিঘা প্রতি জমি বিক্রি হতো, সেখানে এখন কাঠা প্রতি জমি বিক্রি হচ্ছে, তাও হচ্ছে যে যেমন দাম চাইছে সেরকমই পেয়ে যাচ্ছে, কারণ সামনে তৈরি হচ্ছে সার্কিট বেঞ্চ। সেই কারণে জমির দাম এতটা বেড়েছে এবং সেই কারণেই এই ধরনের অপরাধ যা রাতের অন্ধকারে সংঘটিত হচ্ছে। এবং স্থানীয়দের যেটা অভিযোগ, এই নদী ভরাটের ফলে কিন্তু এলাকায় বন্যা সমস্যা দেখা দিবে, কারণ এই ধরধরা নদী কিন্তু এসে করোলা নদীতে মিশেছে। পরিবেশ কর্মীদের বক্তব্য, এই নদী জলপাইগুড়ি শহরে অনেকটাই জল বহন করে, তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি জমিদার পাড়া পাহাড়পুর এলাকায় অনেকটাই কম হয়। কিন্তু নদী চুরি রোখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কি বলছেন তিনি, এবং পরিবেশ কর্মীরা তারাও সরব হয়েছেন। দেখুন, এটা আপনাদের মারফতই আমি এই মুহূর্তেই জানতে পারলাম, বিষয়টা আমারও আগে জানা ছিল না। যদি এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় গড়িত কাজ। আমি আমাদের
যারা ভূমি রাজস্ব দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ না হয় সেই বিষয়টা দেখছি। নদী চুরি হয়ে যাওয়া এটা অত্যন্ত মানে অসাংবিধানিক কাজ এবং সম্পূর্ণরূপে বেআইনি কাজ। সবচেয়ে বড় কথা, যেখানে হাইকোর্ট হচ্ছে, যেখানে বিচারাধীন একটা বিষয়, বিচার ব্যবস্থায় যেখানে থাকবে, দেশের সংবিধান সুরক্ষিত থাকবে, সেইখানে নদীকে চুরি করে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে ইদানিং। আমার মনে হয় এটা অত্যন্ত কঠোরভাবে দমন করা দরকার। প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন, এই নদী যারা দেখভাল করেন, জমি জমা দেখেন, তাদের দেখা উচিত এবং অবশ্যই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে নদীকে নদীর মতো বইতে দিতে হবে, নদীকে দখল করা চলবে না, নদীকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের বাঁচার পাই।